কে বলেছে তোমার কোনো কাজ নেই? কাজ আছে তো। ওরা অস্পষ্ট গলায় বলল, কি কাজ? আমার সাথে রোমান্স করা। আর এক মুহূর্ত অপচয় না করে আশাদ ওরার হাত ধরে হ্যাঁচকা টানে তাকে এনে ফেললো নিজের বুকে। ওরা আতকে উঠে বলল, এই কি করছো? দরজা লক হলো। আশাদ তার কথায় একেবারেই কর্ণপাত না করে বলল। থাকুক। মোহগ্রস্তের ন্যায় ওরার ঘাড়ে মুখ ডুবিয়ে দিল আশাদ, যেন এই মুহূর্তটাই পৃথিবীতে তার শেষ মুহূর্ত। যত পারছে তাই প্রাণ ভরে ভালোবাসার সাগরে ভাসিয়ে দিচ্ছে প্রিয় মানুষটাকে। ওরাও ভেসে যাচ্ছে নির্দ্বিধায়। আশাদের ভালোবাসাময় এক একটা স্পর্শ যেন একটু একটু করে পাগল করে তুলছে তাকে। উত্তেজনায় নিজেকে সামলাতে খামচে ধরল আশাদের শার্ট। হঠাৎ দরজায় টোকা পড়ল, সঙ্গে সঙ্গে আশাদের থেকে ছিটকে দূরে সরে গেল ওরা। হৃদস্পন্দন যেন এক লাফে বেড়ে গেল 150-এ। দিশা বাইরে থেকে উচ্চস্বরে বলল, ভাইয়া। মোহনীয় মুহূর্ত বাধাগ্রস্ত হওয়ায় একরাশ বিরক্তি নিয়ে আশাদ বলল, কি? খালা ডাকছে। আসছি। দিশা চলে গেছে। ঘরের ভেতর থেকে স্পষ্ট পাওয়া গেল তার পায়ের শব্দ। আশাদ দেরি না করে আবারও কাছে টেনে নিল ওরাকে। ওরা ভীত গলায় বলল, কি করছো? আবারও যদি কেউ চলে আসে? ওরার প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করল না আশাদ। তার ঠোঁটজোড়া যে ওরার শরীর জুড়ে অবাধ বিচরণ করবে বলে ছটফট করছে। বাড়ির সকলের মধ্যে চাপা এক ধরনের অস্থিরতা। আশাদের খালা আর দুই মামি ব্যস্ত রান্নার প্রস্তুতি নিতে। লম্বা লম্বা লিস্ট লিখে তারা ধরিয়ে দিচ্ছেন খালু আর মামাদের। জন্মদিনের সকালে তারাই বাজার করতে যাবেন। দিশা আর মেহের সেই সকাল থেকে কাগজ কলমে একের পর এক কেকের ডিজাইনের খসড়া এঁকেই যাচ্ছে। শেষমেশ কোনো ডিজাইনই পছন্দ হচ্ছে না নিজেদের। ওদিকে রনি আর আকাশের মাথায় হাত। দিনভর ইউটিউব ঘেটে তারা বেশ বুঝতে পারছে কেক বানানো তাদের সাধ্যে নেই। ওরা ঘুরে ঘুরে সকলের ব্যস্ততা উপভোগ করছে। ভেতরে ভেতরে মনটা কিঞ্চিত ভারও হয়ে আছে। বাড়ি শুদ্ধ সকলের এত ব্যস্ততা, অথচ সে বাড়ির বউ হয়ে কোনো কাজ করতে পারছে না। এমন তো নয় যে কোনো কাজ করতে গেলে তার ভীষণ কষ্ট হবে, তবুও শুধুমাত্র আশাদের কারণে হাত গুটিয়ে বসে থাকতে হবে তাকে। আশাদ কবে যে অফিসে যাওয়ার উপর কড়া নিষেধাজ্ঞা জারি করে তাই ভেবে দুশ্চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে ওরা। 3 দিনের জন্য বেড়াতে এসেছে, কেবল এতেই অফিসের সকল ফাঁকিবাজি চূড়ান্তে শিখরে পৌঁছে গেছে। কয়েক মাসের জন্য ম্যাটারনিটি লিভে গেলে না জানি কি অবস্থা হয়। ওরা উঠানে এসে আশাদের খালা এবং দুই মামির লিস্ট করা দেখছে, তখনই ছুটে এলো দিশা এবং মেহের। দিশার হাতে বড়সড় একটা ডায়েরিটা দিশা ওরার দিকে বাড়িয়ে দিয়ে বলল, ভাবি দেখো, আমার যে কেকটা বানাবো তার ডিজাইন। ডায়েরিটা হাতে নিয়ে কয়েক মুহূর্ত মুগ্ধ দৃষ্টিতে ডিজাইনের দিকে তাকিয়ে রইল ওরা। একজন বয়স্ক মহিলার মুখের আদলে বানানো হবে কেকটা। তার চোখে চশমা, পাকা চুল আর ঠোঁটে প্রচ্ছন্ন হাসি। বোঝাই যাচ্ছে তারা কেকের মাধ্যমে সেলিনা হককে ফুটিয়ে তোলার চেষ্টা করছে। ওরা প্রশংসার সুরে বলল, বাহ, চমৎকার হয়েছে দিশা। কোন ফ্লেভারে হবে কেকটা? দিশা ফুর্তির ভঙ্গিতে বলল, সেটা নিয়েই তো মেহেরের সঙ্গে এক দফা ঝগড়া করলাম। ও চাইছে চকলেট আর আমি চাইছি ভ্যানিলা। মেহের পাশ থেকে চিন্তিত গলায় বলে উঠল, তুমিই বলে দাও তো ভাবি, কোন ফ্লেভারের কেক বানালে ভালো হয়? ওরা খানিকক্ষণ চিন্তা করে বলল, এক কাজ করো, বরং ভ্যানিলা ফ্লেভারের কেকের ভেতর চকলেট ফ্রস্টিং ইউজ করো। দিশার মেহেরের মুখভঙ্গি দেখে মনে হচ্ছে বুদ্ধিটা দুজনারই মনে ধরেছে। দিশা উৎফুল্ল গলায় বলল, দারুণ আইডিয়া এটা তো। ইউ আর দ্য গ্রেট ভাবি। ওরা হাসি মুখে বলল, গ্রেট তো তোমরা। এত সুন্দর একটা ডিজাইন কার মাথায় এলো বলো তো? মেহের দিশার দিকে আঙ্গুল তাক করে বলল, পুরো ক্রেডিটই দিশার। প্রশংসায় কিঞ্চিত বিগলিত হয়ে দিশা বলল, আসলে ভাবি, ভাইয়া কড়া ভাষায় নিষেধ করে দিয়েছে ফুল পাতার ডিজাইন করতে, তাই সারাদিন বসে এই ইউনিক ডিজাইনটা করলাম। তোমরা দুজনেই কেক বানাবে? রনিরা বানাবে না? ওরা কি এমন হাসির কথা বলল কে জানে। দিশা আর মেহের যেন অট্ট হাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে একে অপরের গায়ে মৃদু ধাক্কাই দিয়ে ফেলল। ওরা কিছু বুঝে উঠতে না পেরে বলল, নিজেরাই হেসে যাবে, হাসির কারণটা কি বলবে না আমায়? মেহের হাসি না থামিয়েই বলল, বলছি ভাবি। বলতে আর পারল কোথায়, আরেক দফা হাসিতে লুটিয়ে পড়ল দুজনে। ওরা ভেবে পাচ্ছে না রনির কেক বানানোর সঙ্গে এমন অট্ট হাসির সম্পর্ক কোথায়। কিছুটা সময় পর দিশা কোনো মতে হাসি থামিয়ে বলল, ভাইয়া আমাদের দুজনকে দুটো গ্রুপে ভাগ করেছে। 2 গ্রুপ 2টো কেক বানাবে। আমি আর মেহের এক গ্রুপে, আর গ্রুপে ওই 2 ফেলুরা। মেহের হাসতে হাসতেই বলল, দেখ না,
কেমন অসহায়ের মতো রেসিপিটা খুঁজে বেড়াচ্ছে। ওরা তাদের দৃষ্টি অনুসরণ করে দেখল বাংলা ঘরের উঠানে বসে চিন্তিত ভঙ্গিতে মোবাইলের দিকে তাকিয়েছে রনি এবং আকাশ। দুজনের চোখে মুখে বিভ্রান্তের ছড়াছড়ি। দিশা হঠাৎ কি যেন মনে করে ভ্রুকুচকে বলল, আমি না একটা রহস্যর সমাধান কিছুতেই করতে পারি না। কোন রহস্য? তোমার গায়ে হলুদ ভাবি রনির দল এত ভালো নাচলো কি করে? এত সুন্দর একটা কোরিওগ্রাফি ওর মাথায় এসেছে, আমার তো বিশ্বাসই হয় না। মনে মনে হেসে উঠলেও বাস্তবে সেই হাসির প্রকাশ ঘটালো না ওরা। রনির দলের জয়ের রহস্য যে তার বেশ ভালো করেই জানা। বাড়ির উঠানে বিশাল চাদর বিছিয়ে সকলে একসঙ্গে রাতের খাবার খেলো। পুরো পরিবারটা এক হলে হাজারো সুন্দর মুহূর্ত সৃষ্টি হয়। এই মুহূর্তটা ঠিক তেমনই। সেলিনা হক সহ বাড়ির অন্যান্য বয়োজ্যেষ্ঠরা স্মৃতি রোমন্থন করে আরশাদের ছেলেবেলার গল্প করছেন। ছোটবেলায় আরশাদ কতটা বিচ্ছু ছিল, তবুও পরীক্ষায় ভালো নম্বর করে আসতো। তখন থেকেই কেমন ভয়ানক রাগী ছিল। প্রত্যেকটা গল্প আগ্রহ নিয়ে শুনছে ওরা। মানুষ যখন কাউকে ভালোবাসে তখন তার সমস্ত জুড়ে ভালোবাসার আবর্তন ঘটে। আরশাদের ছোটবেলার ওই ছোট ছোট গল্পগুলোকেও নিজের একান্ত ব্যক্তিগত বলে মনে হচ্ছে তার। রাতের খাবারের পরপর সেলিনা হক কেন যেন দুই ছেলে মেয়েকে নিজের ঘরে ডেকে পাঠালেন। কথা ওদিকে দিশার মেহেরের সঙ্গে হইচই করছে। কথাকে পেলে নিমিষেই ওরা দুজন শিশুতে পরিণত হয়। নিজের ঘরে বসে ওরা মনোযোগ দিয়ে ল্যাপটপের দিকে তাকিয়ে আছে। আজ সারাদিনে অফিস থেকে যে গুরুত্বপূর্ণ মেইল এসেছে সেগুলাই নিরীক্ষা করতে ব্যস্ত সে। আচমকা রনি এসে দরজা থেকে মাথা বের করে বলল, ভাবি আসবো? ওরা ল্যাপটপ থেকে চোখ সরিয়ে ব্যস্ত ভঙ্গিমায় বলল। এসো রনি। রনি ঘরের ভেতরে প্রবেশ করতে করে বিরক্ত করলাম নাকি? ওরা আন্তরিক ভঙ্গিতে বলল। কি যে বলো। রনি ওরার বিপরীতে থাকা চেয়ারটাতে বসতে বসতে বলল, কি করছিলে? এই তো অফিসে কিছু কাজ করছিলাম। অফিসে কাজের অনেক চাপ না? কাজের চাপ একটু একটু তো থাকবেই। তোমার পড়াশোনা কেমন চলছে বলো? রনি হতাশ গলায় বলল। পড়াশোনা আর চলছে কোথায় ভাবি, শুধু তো ফেইল আর ফেইল। ওরা অবাক গলায় বলল। সে কি? রনি দীর্ঘশ্বাস ফেলে বলল, গত সেমিস্টারে ফেল করলাম, বাসায় কাউকে জানাইনি। নতুন সেমিস্টারের কথা বলে আবারও পুরনো সেমিস্টারে ভর্তি হয়ে এসেছি। তুমি আবার মাকে এটা বলো না কিন্তু। সে না হয় নাই বললাম, কিন্তু ব্যাপারটা মামা মামির কাছ থেকে গোপন করা তোমার মোটেও ঠিক হয়নি রনি। কোনো না কোনো দিন তো তারা জেনেই যাবে তখন। রনি মাথা চুলকে বলল, তখনকারেরটা তখন দেখা যাবে, কিন্তু ভাবি বাসায় ফেলের কথা জানালে আমার ওপর দিয়ে রীতিমতো স্টিম রোলার চলতো। জানোই তো বড়রা কিছুই বুঝতে চায় না। অবাক হয়ে রনির কথা শুনছে ওরা। কে বলবে এই ছেলে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র? তার কথাবার্তা শুনে মনে হচ্ছে নিতান্তই বাচ্চা। এভাবে তো কথা গম্ভীর গলায় বড়দের কোনো কিছু বুঝতে না চাওয়া নেই অভিযোগ করে। রনি হঠাৎ দুর্বলভাবে জোর দিয়ে বলল, এই যে যেমন আরশাদ ভাইয়াকে দেখো। ওরা কৌতূহলী গলায় বলল। আরশাদ? সে আবার কি করলো? রনি ব্যথিত ভঙ্গিতে বলল, ভাইয়া প্রত্যেকবার একটা না একটা উদ্ভট অ্যাসাইনমেন্ট ধরিয়ে দেয়। সেই অ্যাসাইনমেন্টের মাথামুন্ডু কেউ পারলো কিনা এ নিয়ে তার মাথা ব্যথা নেই। ওরা মুগ্ধ ভঙ্গিতে বলল, আমার তো বেশ ভালোই লাগে ব্যাপারটা। তোমরা সব কাজিনরা এক হয়ে যখন কিছু একটা নিয়ে ব্যস্ত থাকো, দেখার মতো হয় দৃশ্যটা। গত শীতে কি মজা করে মাছ ধরলে সকালে? রনি বিড়বিড় করে বলল। মাছ তো ধরলেই ধরা যায়, কিন্তু কেক ধরবো কি করে? বিড়বিড় করে বললেও ঠিকই শুনতে পেল ওরা। তবুও নিশ্চিত হওয়ার জন্য বলল। হ্যাঁ। কয়েক মুহূর্ত চুপ করে থেকে রনি ব্যাকুল ভঙ্গিমায় বলল, ভাবি আমাদের বাঁচাও, আমরা কেক বানাতে পারি না, কোনোদিন পারবো বলেও মনে হয় না। আমি তো কেকের কও জানি না, আর আকাশ শুধু ক কেন, ক খ গ ঘ কিছুই জানে না। জন্মদিনে কেক যদি বানাতে না পারি, দিশাদের সামনে কি বেজ্জতিটা হতে হবে একবার চিন্তা করো। ওরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে বলল, তুমি শুধু শুধু টেনশন করছো রনি। কেক বানানো একেবারেই সহজ। রনি গম্ভীর গলায় বলল, তোমাদের কাছে সহজ হতে পারে ভাবি, কিন্তু ওই জিনিস শিখতে আমাদের কমপক্ষে 10-15 বছর লাগবে। রনির এমন শিশুসুলভ কাণ্ডে ওরা খিলখিল করে হেসে উঠল। রনি আহত ভঙ্গিতে বলল, ভাবি তুমি হাসছো? ওরা হাসি থামিয়ে বলল, সরি। তোমরা বরং এক কাজ করো, আরশাদকে গিয়ে বলো কেকটা তোমরা বানাতে পারবে না, তোমাদের যেন অন্য কোনো কাজ দেয়। রনি ভীত কণ্ঠে বলল, তুমি আরশাদ ভাইয়াকে চেনো না, নাম যদি এই কথা বলি আস্ত গিলে খাবে আমাদের দুজনকে। ওরা চিন্তিত গলায় বলল। তাও অবশ্য ঠিক। ওরাকে চিন্তিত দেখে রনি আর এক মুহূর্ত অপচয় করল না। হড়বড় করে বলল,
এখন আমাদের বাঁচার একটাই মাত্র উপায়, কি? তুমি। ওরা হতবাক গলায় বলল। আমি? রনি আকুতির সুরে বলল। হ্যাঁ ভাবি, প্লিজ না বলো না। তুমি না বললে আমরা একদম মাঠে মারা যাব। আমাদের কেকটা তুমি বানিয়ে দাও না, প্লিজ প্লিজ প্লিজ। ওরা ভেবে পাচ্ছে না কি বলবে। এ জীবনে ওরা বহুবার কেক বানিয়েছে, তেমন কোনো কঠিন কাজই নয় তার পক্ষে। তার বানানো কেক দেখতে বরং দোকানের মতোই হয়। আর এদিকে রনিরা নাকি কেকের কও জানে না। সে যে রনির হয়ে কেকটা বানিয়েছে এটা আবার কেউ টের পেয়ে যাবে না তো? ওরা চিন্তিত ভঙ্গিতে বলল। আমি যে বানিয়েছি এটা যদি কেউ টের পেয়ে যায়? রনি কোনো উত্তর খুঁজে না পেয়ে বলল। একটু খারাপ করে না হয় বানালে? আবারও চিন্তায় পড়ে গেল ওরা। আশ্বাদ যে তাকে অতিরিক্ত ধকল নিতে নিষেধ করে দিয়েছে, যদিও কেক বানানোটা মোটেও ধকলের কাজ নয়। তবে ওরা চিন্তা একটা জায়গাতে, আশ্বাদ যদি রেগে যায়। ছোট ছোট বিষয় নিয়ে রেগে যাওয়া তো আজকাল তার মুদ্রাদোষে পরিণত হয়েছে। রনি উদ্গ্রীব কণ্ঠে বলল। বানাবে ভাবি, প্লিজ। বেচারার উপর এবার সত্যিই মায়া হলো ওরার। মাথার উপরে এত বড় একটা দায়িত্ব, অথচ দায়িত্ব পালনের লেশমাত্র ধারণা নেই তার মাঝে। ওরা তার এতটুকু উপকার করলে নিশ্চয়ই মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। তাছাড়া আশ্বাদও নিশ্চয়ই অতটা রেগে যাবে না। ওরা আশ্বাস দিয়ে বলল। আচ্ছা বাবা, বানাবো। সেলিনা হকের ঘরে ছোট একটা গোলাকার টেবিল রয়েছে, সঙ্গে বেতের একটা চেয়ার। সকাল সকাল এখানে বসেই তিনি খবরের কাগজ পড়েন। খাবার ঘর থেকে চেয়ার এনে সেই টেবিলের দুপ্রান্তে বসে আছে আশ্বাদ এবং আশফিয়া, মধ্যখানে সেলিনা হক। আশ্বাদ আর তার আপার মাঝে একটা না একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি লেগেই যাচ্ছে। তাদের এই খুনসুটি সেলিনা হকের মাঝে তেমন একটা প্রভাব ফেলতে পারছে বলে মনে হচ্ছে না। গভীর চিন্তাভাবনায় ডুবে আছেন তিনি। সেলিনা হক হঠাৎ তার নীরবতা ভঙ্গ করে বললেন। একটা জরুরি কথা বলবো বলে ডেকেছি তোদের দুজনকে। আশ্বাদ হালকা গলায় বলল। বেশি সময় দিতে পারবো না কিন্তু মা, আমার কাজ আছে। দিশার মেহের জন্মদিনের ডেকোরেশনের একটা নকশা সাজিয়ে ফেলেছে। মায়ের কথা শেষ হলেই ওদের নকশা দেখতে যাবে আশ্বাদ। এত তারা কিসের বাবা? তোদের দুটোকে তো দেখতে গেলে একসঙ্গে কাছেই পাই না। যতটুকু কথা হয় সবই ফোনে। সব কথা কি আর ফোনে বলা যায়? আশফিয়া ভেঙচি কেটে বলল। তুমি কি করবে বলো তো মা? এই বাদরের তো সারা বছরই তারা থাকে। আরশাদ ভ্রুকুচকে তাকালো তার আপার দিকে। সেই ছোটবেলা থেকে আশফিয়ার বদভ্যাস আরশাদকে হয় বাদর না হয় গাধা টাকা। আজ এতগুলো দিন পেরিয়ে গেল, সেই ছোট্ট আরশাদ আজ কোটি ভক্তদের মনে স্থায়ীভাবে বসবাসকারী সুপারস্টার আরশাদ হক। তবুও আশফিয়ার বদভ্যাস আর গেল না। বড় বোনদের চোখে তাদের ভাইরা চিরকালই একই রকম থাকে। সেলিনা হক ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে শুকনো গলায় বললেন। তোদেরকে আসলে একটা জিনিস দেবার ছিল। আরশাদ কিঞ্চিত বিরক্ত স্বরে বলল। এত সাসপেন্স ক্রিয়েট না করে আসল কথাটা বলো মা। সেলিনা হক কিছুই বললেন না। আঁচলের আড়াল থেকে বের করে আনলেন একটা কাগজ। আরশাদ সন্দেহযুক্ত স্বরে বলল। কি এটা? পড়ে দেখ। আশফিয়া কি যেন মনে করে হঠাৎ বলল। আমাকে দাও, আমি আগে পড়বো। তুমি আগে পড়বে কেন? আশফিয়া পাল্টা যুক্তি দেখিয়ে বলল। কারণ আমি বড়। আরশাদ থমথমে গলায় বলল। কিন্তু মা আমাকে আগে পড়তে বললো। সেলিনা হক অতিষ্ঠ ভঙ্গিতে বললেন। থামবি তোরা? তুই পড় আসো। কাগজের ভাঁজ খুলে তাতে লেখা অক্ষরগুলো মন দিল আশফিয়া। মুহূর্তের মাঝে বদলে গেল তারও মুখভঙ্গি। আশফিয়ার চোখ মুখ দেখে মনে হচ্ছে যেন একখণ্ড কালো মেঘ নেমে এসেছে ঘরে। যথেষ্ট বুদ্ধিমান ছেলে আরশাদ। আশফিয়ার মুখভঙ্গি দেখে অনায়াসে আন্দাজ করতে পারছে কাগজটায় সুখকর কোনো বার্তা লেখা নেই। আরশাদ চিন্তিত কণ্ঠে বলল। কি এটা? আশফিয়া কিছুই বলল না। শূন্য দৃষ্টিতে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল মায়ের দিকে। আরশাদ আবারও উদ্গ্রীব গলায় বলল। আপা কি এটা? আশফিয়া কম্পিত স্বরে বলল। থাক না মা, এইসব নিয়ে না হয় আমরা পরে আলোচনা করব। আরশাদ বেশ বুঝতে পারছে তার অজান্তেই পরিবারে বড় কোনো অঘটন ঘটে গেছে। তা এক মুহূর্ত অপচয় না করে বলল। কাগজটা আমাকে দাও তো আপা। আরশাদ, দাও আমাকে। আশফিয়া কাগজটা বাড়িয়ে দিল ভাইয়ের দিকে। লেখাগুলো প্রথমবার পড়ে বিশ্বাস হলো না আরশাদের। দ্বিতীয়বার চোখ বুলালো, তবুও যেন অবিশ্বাস্য লাগছে সবটা। ভয়ানক রাগের এক স্রোত বয়ে গেল আরশাদের উপর দিয়ে। অসম্ভব রাগ হচ্ছে ঠিকই, তবে রাগটা যে কার উপর হচ্ছে নিজেই বুঝতে পারছে না আরশাদ। আরশাদ থমথমে গলায় বলল। এই জিনিস এ বাড়িতে ঢুকলো কিভাবে মা? চুপ করে রইলেন সেলিনা হক। আরশাদ আবারও অগ্নিকণ্ঠে বলে উঠল। সেটা আবার তুমি আমাদের দিচ্ছ কি করে? সেলিনা হক অসহায় ভঙ্গিতে বললেন। তাহলে কি করতাম? আরশাদ দাঁতে দাঁত চেপে বলল। ছুঁড়ে ফেলে দিতে ডাস্টবিনে। লম্বা লম্বা শ্বাস নিয়ে নিজেকে সামলাবার চেষ্টা করছে আরশাদ। তবে সমস্ত চেষ্টায় যেন এই মুহূর্তে বিফলে যাচ্ছে। আরশাদ গাম্ভীর্যে ভরা কণ্ঠে বলল।
এই বিষয়ে আমার সাথে আর কোনো কথা বলতে আসবে না মা। সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে উঠে ঘর থেকে বেরিয়ে গেল আশরাত। আসফিয়া নিচু স্বরে মায়ের উদ্দেশ্যে বলল, তুমিও পারেও বটে মা। ছেলেটার ভালো মেজাজ ছিল, কি দরকার ছিল আজ এই জিনিসটা দেবার? সেলিনা হক দীর্ঘশ্বাস ফেলে বললেন, একদিন না একদিন তো দিতেই হতো। যে কাগজ নিয়ে এত কিছু সেই কাগজটা উইলের, আরশাদের বাবা আরমান হকের করা উইল। উইল অনুসারে তার মৃত্যুর 7 বছর পর তার সমস্ত সম্পত্তি আরশাদ এবং আসফিয়ার মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। আরমান হক ছিলেন নিতান্তই স্বার্থপর একজন মানুষ। সেলিনা হকের সরলতার সুযোগ নিয়ে তার ভাইদের কাছ থেকে জোগাড় করা 6 লাখ টাকা নিয়ে তিনি পালিয়ে যান আরেক দেশে। আরেক নারীর হাত ধরে, বলতে গেলে কিছুই রেখে যাননি 2 ছেলেমেয়ের জন্য। বিচিত্র এক অনিশ্চয়তার মাঝে বেড়ে ওঠা আরশাদ এবং আসফিয়ার। প্রত্যেকটা রাতেই তাদের মনে হতো আর বুঝি সকাল আসবে না। মাসের শেষ এলেই মনে ভয় ধরতো, পরের মাসের এত এত খরচ তারা সামাল দেবে কি করে। বিভীষিকাময় জীবনটার কথা কল্পনা করলে গায়ে কাটা দিয়ে উঠে এখনো। আরশাদ আর আসফিয়া সেসবের কিছুই মনে রাখেনি। বড় হয়ে নিজেদের যোগ্যতায় প্রতিষ্ঠিত হয়েছে দুজনে। বাবা নামক ওই মানুষটার উপরে দীর্ঘদিন রাগ ক্ষোভ পুষে থাকলেও তার মৃত্যুর পর সেটাও অদৃশ্য হয়ে যায়। তবে এই উইলের অর্থ কি? যে সময় তাদের ওই মানুষটাকে সব থেকে বেশি প্রয়োজন ছিল সেই সময় তিনি পাশে থাকেননি। আজ এত বছর পর কেন তাদের মাঝে নিজের সম্পত্তি বিলি করছেন? করছেন তো আর না, করতে চেয়েছিলেন। অস্ট্রেলিয়ায় ব্যবসা বাণিজ্য করে বেশ লাভবান হয়েছিলেন আরমান হক। তার সম্পত্তির পরিমাণ প্রায় 10 কোটি বাংলাদেশি এই টাকার কাছাকাছি। সেই সম্পত্তির এক বিন্দুও তার দ্বিতীয় স্ত্রীকে না দিয়ে পুরোটাই দিয়ে গেলেন তার ছেলে মেয়েদের। মৃত্যুর আগদিন অবধি যে ছেলে মেয়ের খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেননি তিনি। উঠে দাঁড়িয়ে ধূম্রজালে ঠোঁট কালো করছে আরশাদ। রাগের লেশমাত্র কমেনি তার মধ্যে থেকে। আরমান হক আশা করলেন কি করে তার সম্পত্তি বিনা বাক্য ব্যয়ে গ্রহণ করে নেবে তার সন্তানেরা। আসফিয়া এসে দাঁড়ালো আরশাদের পাশে। সঙ্গে সঙ্গে হাত থেকে সিগারেটটা ফেলে দিল আরশাদ। তবে মধ্যকার রাগ এখন স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। আসফিয়া শুকনো গলায় বলল, এত রিয়াক্ট না করলেও পারতি। আরশাদ তাচ্ছিল্যের হাসি এসে বলল, একথা তুমি বলছো, অথচ আমার থেকে তুমি ওই মানুষটাকে বেশি ঘৃণা করতে। আসফিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, করতাম। একটা মৃত মানুষের ওপর ঘৃণা পোষে রেখা কোনো লাভ নেই। ঘৃণা তো আমিও পুরোপুরি রাখিনি আপা। মৃত্যু বলে তার সমস্ত পাপ ক্ষমা করে দিয়েছি, কিন্তু তাই বলে লোভীর মতো তার সম্পত্তির উপর হামলে পড়তে হবে? সরি, সেটা আমি পারবো না, তোমাকেও পারতে দেব না। তাছাড়া আমাদের এই সম্পত্তির দরকার কিসের? কোনো দরকার নেই, এতে কি করতে বলিস আমাকে? আরশাদ ভ্রু কুঁচকে বলল, কি আবার করবে? কাগজটা যেখান থেকে এসেছে সেখানে পাঠিয়ে দিবে। আসফিয়ার মৃদু ধমকের স্বরে বলল, বোকার মতো কথা বলিস না তো আরশাদ। উইলে নাম লেখা আছে তোর আর আমার। এই কাগজ ফেরত পাঠিয়ে দিলে কি হবে? যা সিদ্ধান্ত নেওয়ার আমাকে আর তোকেই নিতে হবে। আরশাদ নির্বিকার ভঙ্গিতে বলল, তাহলে আমার সিদ্ধান্ত হলো উকিলের কাগজটাকে টুকরো টুকরো করে ডাস্টবিনে ফেলে দেওয়া। আসফিয়া কয়েক মুহূর্ত চুপ করে থেকে চিন্তিত গলায় বলল, আমাদের সম্পত্তি না নেওয়া নিয়ে মা একটা ঝামেলা বাঁধাবে, দেখেছিস? তোমার তাই মনে হয়? হুম। আরশাদ তাচ্ছিল্যের স্বরে বলল, একটা মানুষের মধ্যে বিন্দুমাত্র সেলফ রেসপেক্ট না থেকে পারে কি করে? ভালোবাসা আরশাদ, ভালোবাসার কাছে সব সেলফ রেসপেক্ট হেরে যায়। বাড়ির উৎসব মুখরতায় আচমকা ভাটা পড়ল। অবশ্য পুরো বাড়ির বললে ভুল হবে। এখনো চাপা অস্থিরতা বিরাজ করছে সকলের মাঝে। দিশা রনিরা ব্যস্ত নিজ নিজ দায়িত্ব নিয়ে। খালামামিরা রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছেন। উৎসব মুখরতা নেই কেবল আরশাদের মাঝে। গতকাল পর্যন্ত যে ছেলেটা আগ্রহ নিয়ে সকল কাজে তদারকি করছিল, আজ সেই একই মানুষটা কেমন ম্লান হয়ে আছে। জন্মদিনের আয়োজনে তার মন নেই বললেই চলে। মনটা ঘুরপাক খাচ্ছে ওই উইলের কাগজটাকে ঘিরে। বাবার স্মৃতি মনে করার চেষ্টা করলো আরশাদ। আবছা আবছা নয়, স্পষ্টই মনে আছে তার। ব্যবসায় একের পর এক লোকসানের সম্মুখীন হয়ে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন আরমান হক। কাজ থেকে বাড়ি ফিরেই কারণে অকারণে স্ত্রীর সঙ্গে জড়িয়ে পড়তেন তর্কে। তার আগে হাত তুলতেও দ্বিধা বোধ করেননি কখনো। স্ত্রীর সঙ্গে অমানবিক আচরণ করলেও সন্তানদের সামনে হাসি খুশি এক মুখোশ পরে থাকার চেষ্টা করতেন। মাঝে মধ্যে এটা ওটা উপহার দিতেন তাদের। বাবাকে সেই কারণে কখনো খারাপ মানুষ বলে মনে হয়নি আরশাদের। তবে আসফিয়া তো বড়, সে ঠিকই বুঝে নিয়েছিল বাবার অন্তরটা কেমন। বাবার সঙ্গে তার খুব একটা ভালো সম্পর্ক ছিল না। আরশাদকেও খুব একটা ঘেঁষতে দিত না তার কাছে। এরপর তো আরমান হক পালিয়েই গেলেন। বাস্তবতা বুঝতে শেখার বয়স তখন আরশাদের হয়েছে। বাবা নামক মানুষটার প্রতি অচিরেই তার জন্মে গেল তীব্র ঘৃণা। আরশাদ এবং আসফিয়া বাবার ছায়া ছাড়াই এক অনিশ্চয়তার মধ্যে দিয়ে বেড়ে উঠেছে।
বাবাকে যখন সব থেকে বেশি প্রয়োজন ছিল তখন তাকে পাশে পায়নি, পেতেও চায়নি। নিজেদেরকে কখনো আরমান হকের সন্তান হিসেবে পরিচয়ও দেয়নি, যদিও চাচা ফুপুদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেনি তারা। একটা মানুষের অপরাধে তো আর গোটা পরিবারটাকে ছিন্ন করে ফেলা যায় না। একটা কথা আশাদ কিছুতেই ভেবে পায় না, জীবদ্দশায় যে মানুষটা সন্তানদের খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করলেন না, মৃত্যুর পর কেন সেই সন্তানদের নামেই সম্পত্তি লিখে দিয়ে গেলেন? অনুশোচনা থেকে, নাকি এর পেছনে রয়েছে অজানা কোনো উদ্দেশ্য? কিছুই বুঝে উঠতে পারছে না আরশাদ। মস্তিষ্কের মাঝে অদ্ভুত এক শূন্যতা। কি করবে? সেই সম্পত্তি দিয়ে নিয়ে নিবে? মরে গেলেও না। আরশাদ তো চাইছে এই সম্পত্তি যেভাবে আছে সেভাবেই পড়ে থাকুক। বাদ সাধলেন সেলিনা হক। তিনি চাইছেন তার সন্তানেরা যেন এই সম্পত্তি গ্রহণ করে। সৃষ্টিকর্তার কৃপায় কোনো প্রকার অভাব নেই আরশাদের। এই বিশাল অঙ্কের সম্পত্তি তার জীবনে কোনো প্রভাবই ফেলবে না। সে নিলেও যা, না নিলেও তাই। তবুও সেলিনা হক চাইছেন আরশাদ আর আসফিয়া যেন এই সম্পত্তি গ্রহণ করুক। বাবার স্মৃতিচিহ্ন বলে কথা। মায়ের দাঁড় করানো এই যুক্তি শুনে বিরক্তিতে রীতিমতো শিউরে ওঠে আরশাদ। টাকা পয়সা আবার মানুষের শেষ স্মৃতিচিহ্ন হয় কি করে? সকাল সকাল আর মায়ের সঙ্গে তর্কে জড়ায়নি আরশাদ। কাল বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান। ঝগড়াঝাটি করে আজ শুধু শুধু বাড়ির পরিবেশটাকে ভারী করে তোলার দরকার কি? বাংলা ঘরের উঠানে দাঁড়িয়ে মৌনতার মাঝে ডুবে আছে আরশাদ। সকাল 7:30টার কাছাকাছি, তবুও ভোর যেন পুরোপুরি হয়নি। চারিদিক কুয়াশায় মোড়া। আচমকা কাঁধের উপর নরম একটা হাত অনুভব করলো আরশাদ। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো সে। যদিও তার প্রয়োজন ছিল না, এই স্পর্শ তার অতি পরিচিত। এই পৃথিবীর সব থেকে সুখময় স্পর্শ। পেছনে তাকে অরার মুখটা দেখতেই হাজারো দুশ্চিন্তার মাঝেও মৃদু হাসি ফুটে উঠল আরশাদের ঠোঁটে। কচুপাতা রঙের শাড়ি পরেছে ওরা। গ্রামের বাড়িতে এসে ওরা কেবল শাড়ি পরছে। মেয়েটা সবসময় শাড়ি পরে না, তবে হঠাৎ হঠাৎ যখন পরে আরশাদের মনের মাঝে যেন প্রবল আনন্দময় কোনো উৎসব শুরু হয়। সকালের পরিবেশে কেমন শীত শীত ভাব থাকে বলে শাড়ির উপর দিয়ে আরশাদের একটা শার্ট গায়ে জড়িয়ে রেখেছে ওরা। তাকে নিজের শার্টে দেখে মনের মাঝে চলতে থাকা ওই উৎসবের আমেজ যেন তীব্রতর হলো। ওরা কোমল স্বরে বলল, বাড়ি শুদ্ধ সবাইকে এত এত দায়িত্ব দিয়ে নিজে এখানে একা একা দাঁড়িয়ে আছো? আরশাদ শুকনো গলায় বলল। ভালো লাগছিল না ওরা? আরশাদের কপালের উপর এসে পড়া চুলগুলো আলতো স্পর্শে সরিয়ে দিতে দিতে ওরা বলল, ভালো না লাগলে কি করে চলবে আরশাদ? আমরা কি আর রোজ রোজ এই বাড়িতে বেড়াতে আসি নাকি? কত দিন পর এলাম, তাও আবার মাত্র 3 দিনের জন্য। এর মধ্যে তুমি মনমরা হয়ে থাকলে কারোরই তো ভালো লাগবে না, তাই না? আরশাদ দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি তো সবটাই জানো ওরা। এত ব্যস্ত হওয়ার তো কিছু নেই আরশাদ। এমন তো নয় তোমাকে কেউ ডেডলাইন দিয়ে রেখেছে। আজকের মধ্যেই একটা সিদ্ধান্তে আসতে হবে। ঢাকায় ফিরে ধীরে সুস্থে না হয় একটা সিদ্ধান্ত নিলে। আরশাদ থমথমে ভঙ্গিতে বলল, আমার সিদ্ধান্ত আমি নিয়েছি। আমি চাই না ওই সম্পত্তি, আপাও চায় না। সেলিনা হকের সঙ্গে ভোরবেলাতেই কথা হয়েছে ওরার। তিনি হতাশ ভঙ্গিতে জানিয়েছেন তার মনের কথাগুলো। সন্তানেরা তাদের বাবার সম্পত্তি নিতে চাইছে না, এ নিয়ে তার মাঝে অভিযোগের শেষ নেই। ওরা ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল, তোমরা সম্পত্তি না নিলে সেটা সরকারের কাছে চলে যাবে, যেটা মা চান না। আরশাদ তাচ্ছিল্যের স্বরে বলল, এটা নাকি তার শেষ স্মৃতিচিহ্ন? স্মৃতিচিহ্ন মাই ফুট। বেঁচে থাকতে যে মানুষটা আমাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলো না, তার স্মৃতি রেখে কি হবে? তার সব সম্পত্তি আমাদের নামে লিখে দিয়ে কেন গেল কে জানে? আরশাদের দিক কয়েক মুহূর্ত নিষ্পলক তাকিয়ে রইল ওরা। বাবা নামক মানুষটার শূন্যতা চিরকালই থেকে যাবে তার মাঝে। ছেলেরা কি বড় হয়ে অবিকল তাদের বাবার মতো হতে চায়? আরশাদ তো কখনোই চায়নি, বরং প্রাণপণ চেয়েছে যেন বাবার সামান্যতম কোনো বৈশিষ্ট্য তার মাঝে না থাকে। এজন্যই তো কথাকে এতটা আগলে রাখা তার। অরার মধ্যে বসবাসকারী ছোট্ট প্রাণটাও নিঃসন্দেহে একই ভাগ্য নিয়ে পৃথিবীতে এসেছে। অরা কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, মায়ের সঙ্গে এতদিন পর সবকিছু ঠিকঠাক হলো। এমন কিছু করো না যাতে আবার এই সম্পর্কে ফাটল ধরে। আরশাদ হ্যাঁ সূচক মাথা নেড়ে বলল, আমিও চাই না সম্পর্কে ফাটল ধরাতে। তাই বলে মায়ের কথা মতো সম্পত্তির টাকাগুলো নিতে পারবো না, এটা আমার এথিকটার বাইরে। অরা হঠাৎ কি যেন মনে করে বলল, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? অরা সুন্দর করে গুছিয়ে বলল, এই টাকাটা তুমি আর আপা নিতে চাইছো না তো? তোমাদের প্রয়োজনও নেই, কিন্তু এমন অনেকেই তো আছে যাদের এই টাকাগুলোর প্রয়োজন হতে পারে। আরশাদ অবাক গলায় বলল, মানে? পুরো টাকাটা তুমি আর আপা ডোনেট করে দাও, বিভিন্ন অনাথ আশ্রম আর এনজিওর মধ্যে ভাগ করে দাও। তোমরা এই টাকা নিজেদের কাছে রাখতে চাইছো না, ওইদিকে মা চাইছেন তোমরা যাতে নাও। ডোনেট করে দিলে তোমাদেরকেও সেই টাকা নিতে হলো না, মায়ের ইচ্ছেটাও পূরণ হলো, সাথে সাথে অনেক মানুষের উপকারও হলো। মুগ্ধতার ঝড়ো হাওয়া বয়ে গেল আরশাদের মাঝে। এত সুন্দর একটা চিন্তা তার মাথায় এলো না কেন? যতই দিন যাচ্ছে অরার উপরে তার গর্ব ততটাই বেড়ে যাচ্ছে। এই না হলে আরশাদ হকের অর্ধাঙ্গিনী।
সম্পত্তি দান করার বুদ্ধিটা আশফিয়ার বেশ পছন্দ হলো। সে তো পারলে এখনই সব সম্পত্তি দান করে দিয়ে আসে। পছন্দ হলো না কেবল সেলিনা হকের। তিনি মুখ ভার করে বললেন, তোদের বাবা কি এতগুলো টাকা একসঙ্গে খরচ করে ফেলার জন্য দিয়ে গিয়েছেন? আশাদ বিরক্ত ভঙ্গিতে ভ্রু কুচকে বলল। আমরা বলেছি দিয়ে যেতে। আশফিয়া চোখের ইশারায় ভাগে চুপ করিয়ে বলল, আমার নামে টাকা লিখে দিয়ে গেছে, কিভাবে খরচ করব সেটা তো আর বলে দিয়ে যায়নি। তোদের বাবা এতে খুব কষ্ট পাবেন। একটা ভালো কাজে খরচ করেছি মা। কতগুলো এতিম বাচ্চার উপকার হবে, কতগুলো ঘরহারা মানুষ নতুন করে ঘর পাবে। বাবা নির্ঘাত খুব খুশি হবে, তাই না আরশাদ? আপার প্রশ্নের জবাব না দিয়ে আরশাদ মায়ের উদ্দেশ্যে বলল, শেষ স্মৃতির জন্য বাঁচাতে এই প্রস্তাবে রাজি হয়ে যাও মা, এছাড়া কোনো উপায় নেই। দিন শেষে আশফিয়া বুঝিয়ে সুঝিয়ে মাকে রাজি করিয়েই ফেলল। জন্মদিনের বিকেল। আজ বাড়ির সকলের মাঝে ব্যস্ততার কোনো কমতি নেই। আশফিয়া সেই সকাল সকাল সেলিনা হককে নিয়ে বেরিয়ে গেছে চেকআপের উদ্দেশ্যে। বছরে একবার তার সমস্ত চেকআপ করানো হয়। এবার বছর পেরোনোর আগেই কেন আশফিয়া চেকআপে নিয়ে গেল সেলিনা হক ঠিক বুঝে উঠতে পারলেন না। কাল সকলে ফিরে যাচ্ছে ঢাকায়। তিনি চেয়েছিলেন আজ সারাটা দিন বাড়িতে সকলের সঙ্গে কাটাতে। আশফিয়া চেকআপে নিয়ে যাবার কথায় তিনি প্রথম মন ভার করলেও সারাটা দিন মা মেয়ে একসঙ্গে কাটাতে পারবেন ভেবে খুশি হলেন। তারা বেরিয়ে যাওয়ার পরপরই বাড়িতে শুরু হয় তোড়জোড়। রান্নার ব্যাপক আয়োজন করা হয়েছে। এত রান্না রান্নাঘরে বসে করা সম্ভব হবে না। তার বাড়ির সামনের জায়গাটায় রান্নার সকল আয়োজন করেছেন আরশাদের খালার মামিরা। গ্যাস সিলিন্ডার সহ রান্নার প্রয়োজনীয় সব হাঁড়ি পাতিল ডেকোরেটর থেকে দিয়ে গেছে। দিশা, মেহের, রনি, আকাশ পুরো বাড়িটা সাজানো শুরু করলেও আধা ঘন্টার মধ্যে হিমশিম খেয়ে ওঠে। আকাশ পর্দার স্ট্যান্ডে বেলুন ঝুলাতে গিয়ে নিজেই পর্দা শুদ্ধ পড়ে যায়। ভাগ্যিস ব্যথা ট্যাথা পায়নি। আরশাদ জানতো তার আদরে ছাগলদের দ্বারা এ কাজ সম্ভব নয়, তাই সে আগে থেকেই ডেকোরেশনের লোকদের খবর দিয়ে রেখেছিল। তাদের আগমনে এই চারজন কিছুটা হলেও স্বস্তি পেল। তবে ব্যস্ততার শেষ এখনো হয়নি। দিশা আর মেহের রান্নাঘরে গিয়ে ব্যস্ত হয়ে পড়লো তাদের কেকের ব্যাটার বানাতে। ওদিকে রনি ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াচ্ছে, রান্নাবান্না তদারকি করছে। দিশা রান্নাঘর থেকে ভেঙচি কেটে রনিকে উদ্দেশ্য করে বলল, খুব যে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ, সন্ধ্যার আগে টেবিলে কেক এনে রাখতে পারবে তো? রনি ফুর্তির মেজাজে বলল, তোমরা তো 500 বছর আগে থেকেই কেক বানানো শুরু করেছো। যারা এক্সপার্ট কেক বানাতে তাদের বেশি সময় লাগে না, ঠিক সময় মতন আমাদের কেক তৈরি হয়ে যাবে। ওপরে ওপরে বেশ ভাব নিল, ভেতরে ভেতরে দুশ্চিন্তায় শেষ হয়ে যাচ্ছে রনি। আরশাদ সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে আর সকলের কাজে তদারকি করছে। এক মুহূর্তের জন্য তার মন সরছে না অন্যদিকে। এভাবে চলতে থাকলে তো ওরা তাদের কেকটা বানাতেই পারবে না। শেষমেশ জন্মদিনের অনুষ্ঠানে তাদের মান সম্মান নিয়ে টানাটানি। রনিকে অবশ্য বেশিক্ষণ দুশ্চিন্তা করতে হলো না। ঢাকার এক নামকরা ডিজাইনারের কাছ থেকে আরশাদ মায়ের জন্য বেশ অনেকগুলো উপহার অর্ডার করেছিল। তার মধ্যে বেশ অনেকগুলো শাড়ি, হাতঘড়ি আর পারফিউম রয়েছে। আরও একটা জিনিস রয়েছে, ওটা আরশাদ আর আসফিয়া দুজনের পক্ষ থেকেই। এত সব নিয়ে ওই ডিজাইনার নিজেই এসেছে, কিন্তু বাড়ি চিনতে তার অসুবিধা হচ্ছে। আরশাদ প্রথমে ভেবেছিল পথ চিনিয়ে আনতে ড্রাইভারকে পাঠাবে। যেহেতু ডিজাইনার নিজে এত দূর এসেছে, তাই ভদ্রতার খাতিরে আরশাদ নিজেই গেল। এই মোক্ষম সুযোগটার জন্যই অপেক্ষা করছিল রনি। অরার কেক বানানোর সমস্ত উপকরণ বাংলা ঘরে রনি নিজেই গতকাল এখানে সব এনে রেখেছিল। অনুষ্ঠান করা হবে মূল বাড়িতে, তাই এখানে কারো ভিড় নেই। রনি আর আকাশ বাড়ির সকলকে বলে এসেছে তারা বাংলা ঘরে নিরিবিলিতে কেক বানাতে চায়। আর ওরা বলে এসেছে সে আর কথা তাদের কেক বানানো দেখতে যাচ্ছে। ওরাকে কেক তৈরির ক্ষেত্রে নিঃসন্দেহে এক্সপার্ট বলা চলে। 10 মিনিটের মাঝে তার ব্যাটার তৈরি হয়ে গেল। এই বাংলা ঘরে পুরনো একটা ওভেন আছে, সেটাতেই ঢুকিয়ে দিল কেকটা। কেক বেক হওয়ার সময়টুকু ওরা আর বাংলা ঘরে থাকলো না, কথার সঙ্গে বাড়ি জুড়ে ঘুরে বেড়ালো। আর রনি এবং আকাশ এমন একটা ভাব করলো যেন কেক নিয়ে তারা খুব চিন্তিত। কেক বেক হয়ে গেলে ওরা এসে ক্রিম দিয়ে কেকের উপরে ডিজাইন করলো। সে এমনিতে খুব সুন্দর ডিজাইন করতে পারলেও আজ অতটা সুন্দর করলো না। কেকটা যে আকাশ আর রনি বানিয়েছে এটা যাতে সকলের কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হয়। 1 ঘন্টার মধ্যেই আরশাদ ফিরে এলো। বাড়ি জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বাড়ির সামনের জায়গাটায় প্রকাণ্ড এক টেবিলে 2 দলের বানানো 2টো কেক, অসংখ্য চকলেট আর স্নো স্প্রে। পাশে আরেকটা টেবিলে সেলিনা হকের জন্য আনা সব উপহারগুলো রাখা। বিশাল ব্যানারে টানা হয়েছে টেবিলের পিছনে। ব্যানারে বড় বড় অক্ষরে লেখা হ্যাপি বার্থডে মা, সঙ্গে সেলিনা হকের অনেকগুলো ছবি। পুরো বাড়িটাকে সাদা আর সোনালি বেলুনে মুড়ে দেওয়া হয়েছে। আসফিয়া সেলিনা হককে নিয়ে বাড়ি ফিরল সন্ধ্যা 6টার দিকে। তারা গাড়ি থেকে নামতেই বাড়িতে উপস্থিত সকলে চেঁচিয়ে বলল, সারপ্রাইজ! সেলিনা হকের চোখ যেন কপালে উঠে গেল। তিনি বুঝতে পারছেন তার জন্যই বাড়িতে এত এত আয়োজন করা হয়েছে, তবে কেন করা হয়েছে ঠিক বুঝতে পারছেন না।
অবাক গলায় সকলকে প্রশ্ন করছেন। আজ কি আশফিয়া হাসি মুখে বলল, আজ তোমার জন্মদিন মা। সেলিনা হকের বিস্ময়ের কোনো সীমা রইল না। তার আবার জন্মদিন আছে নাকি? কই, আগে তো কেউ বলেনি। এরা সকলে খুঁজে বের করলো কি করে? তিনি সকলকে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। সকলেও ধৈর্য নিয়ে হাসি মুখে তার জবাব দিচ্ছে। কৃতজ্ঞতায় তার চোখ সকল হয়ে উঠল। এতগুলো মানুষ কাজ ফেলে শুধুমাত্র তার জন্য সিলেটে ছুটে এসেছে। আশাদ আর আসফিয়ার বিশেষ উপহারটা হলো একটা স্বর্ণপদক, তাতে লেখা মা তুমি সেরা। আজকের দিনটা আচমকা সেলিনা হকের জীবনে শ্রেষ্ঠতম দিনে পরিণত হলো। এবার সময় এলো কেক কাটা পর্বের। মাকে সারপ্রাইজ দেওয়া নিয়ে আশাদ এতটাই ব্যস্ত ছিল যে কেকের দিকে ঠিক খেয়াল করে উঠতে পারেনি। এবার দুটো কেকের দিকে চোখ পড়তেই ক্ষীণ সন্দেহ জেগে উঠল তার মনে। সকল সন্দেহ রনিদের বানানো কেকটার উপর। কয়েক মুহূর্তের জন্য আশাদের তীক্ষ্ণ দৃষ্টি পড়ল অরার উপরে। অরা হাসি মুখে তার শাশুড়ি আর কথার ছবি তুলে দিচ্ছে। আশাদ আগে থেকে আজ করছিল এই কেক রনিরা বানায়নি, এত সাধ্য তাদের নেই। কেক কাটা পর্ব শেষে কেক খেয়ে সেই ধারণা আরো দৃঢ় হলো। এই স্বাদ খুব ভালো করেই তার চেনা। রনি এগিয়ে এসে একগাল হেসে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।